নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত নিউজ নাইনের প্রাইম নিউজে। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। চোখ রাখবো বিস্তারিত সংবাদে, কিন্তু তার আগে অবশ্যই এক নজর রাখবো হেডলাইন্সে। এবার সংবাদ বিস্তারিত। বাংলাদেশের সংখ্যালঘুদের ওপর ক্রমবর্ধমান আক্রমণের ঘটনাগুলির প্রতিবাদে শনিবার শহর আগরতলায় র্যালি বিক্ষোভ সংগঠিত করল বেশ কয়েকটি সংগঠন। এদিন বাংলাদেশ ভিসা অফিসের সামনেই প্রদর্শন করা হয় প্রতিবাদী বিক্ষোভও। বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের উপর ক্রমবর্ধমান হিংসাত্মক কার্যকলাপ এবং আক্রমণ ঘটনার প্রতিবাদে শনিবার বিক্ষোভ প্রদর্শন এবং র্যালি সংগঠিত হয় আগরতলা শহরে। বিশেষত গত 3 দিন ধরে পার্বত্য চট্টগ্রামের দীঘিনালা, খাগড়াছড়ি সহ তার আশপাশের এলাকায় চাকমা, হিন্দু সহ বিভিন্ন জনজাতি অংশের মানুষজন তাদের বাড়ি ঘরের উপর চলছে ধারাবাহিক আক্রমণ। ঘর ছাড়া বহু পরিবার। তারই প্রতিবাদে তিপ্রা মথার যুব সংগঠন YTF এর উদ্যোগে সার্কিট হাউস গান্ধী মূর্তির সামনে প্রদর্শন করা হয় বিক্ষোভ। পরবর্তী সময়ে মিছিল করে বাংলাদেশের সরকারি হাই কমিশনারের কাছে ডেপুটেশন প্রদান করে YTF। বর্তমানে বাংলাদেশে অস্থির পরিস্থিতি বিরাজ করছে। প্রতিনিয়ত হিন্দু, চাকমা সহ তিপ্রাসাদের উপর বর্বরোচিত আক্রমণ সংঘটিত করা হচ্ছে। বহু পরিবারের সদস্যরা ঘর ছাড়া, তারা বাংলাদেশে নিরাপত্তাহীনতায় ভুগছেন। শতাধিক ঘর বাড়িতে দেওয়া হয়েছে আগুন। প্রায় 67 জন গণহত্যার শিকার। বাংলাদেশের বসবাসকারীদের নিরাপত্তা প্রদানের দাবিতেই তাদের এই কর্মসূচি বলে জানিয়েছেন YTF। कंट्रीज बांग्लादेश में जो हो रहा है, जो हमारा लोगों के संग जो अत्याचार हो रहा है, जो हमारा चकमा भाई और भाई बहनों के साथ, और जो हमारा टेरिटरीज कम्युनिटी भाई और बहनें जो हमारी बंगाली भाई और बहनों के साथ जो हो रहा है, हम लोग यही चाहते हैं कि पीसफुल मेंटेन कीजिए कि जो अभी बांग्लादेश में जो इंटरिम गवर्नमेंट जो चल रहा है, अभी जो हत्या, मर्डर, टॉर्चर, मारपीट, जो घर जलाया दिया है, एज पर द रिपोर्ट हम लोग अभी सोशल माध्यम की तरफ से जो हम लोग मिला है कि मोर देन 100 घर पूरा जला दिया है वो लोग, और मोर देन 67 अभी पूरा कैजुअलिटीज किल डेड अभी पूरा मर गया, और अभी बहुत सारा चीज़ अभी भी हॉस्पिटल में पड़ा हुआ है। इसीलिए हम लोग आज तिप्रा मोथा और YTF जो हमारा बुबकरा हमेशा चाहते हैं कि हम जो माइनॉरिटीज़ कम्युनिटी सिर्फ इंडिया में नहीं, ऑल ओवर द कंट्री जो माइनॉरिटीज़ के लोगों को जो अत्याचार करे, इसी खिलाफ को बुबकरा हमारा महाराज ने हर रोज़ बात करते जा रहे हैं। इसलिए हम लोग आज ये पीसफुल एजिटेशन या फिर डेमोन्स्ट्रेशन करने जा रहे हैं YTF के माध्यम से। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর আক্রমণের প্রতিবাদে সরব হয়েছে ত্রিপুরা চাকমা স্টুডেন্টস অ্যাসোসিয়েশনও। এদিন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আগরতলায় সংগঠিত করা হয়েছে বিক্ষোভ মিছিল। গত 3 দিন ধরে বাংলাদেশের খাগড়াছড়িতে চাকমা, আদিবাসী জনগণ এবং সংখ্যালঘু ছাত্রের উপর প্রতিনিয়ত আক্রমণ সংগঠিত করা হয়েছে। শুধু তাই নয়, সংখ্যালঘু মহিলাদের উপর গণধর্ষণ চলছে। প্রতিদিন বাংলাদেশের কোথাও না কোথাও চাকমা সংখ্যালঘু আক্রমণের শিকার হচ্ছেন। এরই প্রতিবাদে আজ শহরে বিক্ষোভ মিছিল করা হয়েছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের নেতৃত্ব। বাংলাদেশে চাকমা, আদিবাসী জনগণ, সংখ্যালঘু ছাত্রদের নিরাপত্তা প্রদান করা এবং পার্বত্য চট্টগ্রামকে ভারতে অন্তর্ভুক্তি করার দাবিও করে চাকমা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। Present the situation is it has turned from bad to worse. The situation is extreme. There has been indiscriminate firing where more than 79 people have died. The indigenous people have died. The indigenous tribal people, Buddhists and Hindus. So we protest against that, and we want India. We also urge our Honorable Prime Minister of India, Mr. Modi ji, to intervene and save the minorities of Bangladesh. This is, they have crossed all limits, and they are trying to grab all the lands from Bangladesh, from the
indigenous communities, and they want to throw out the minorities, the Buddhists and Hindus. So this is a protest. And মারপিট এবং কি বিভিন্ন ধরনের তার যে অত্যাচার, এই অত্যাচার যাতে বন্ধ করা হোক এবং কি সিএসটি পার্বত্য চট্টগ্রামটাকে আমাদের ভারতের অংশ হিসেবে আমরা দাবি চাই। বাংলাদেশে হিংসাত্মক ঘটনা সমূহের প্রতিবাদে আগরতলা বৌদ্ধ মন্দির থেকেও সংগঠিত হয় একটি র্যালি। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ বন্ধ করার দাবিতে আয়োজিত হয় এই শান্তি র্যালি। আমার ডিমান্ড হচ্ছে যে বৌদ্ধদের আর হচ্ছে যে আমাদের মাইনরিটি জাত আছে বাংলাদেশে, ওদেরকে অত্যাচার না করা, ওদেরকে সবাই পিসফুল থাকার জন্য এটা আমরা মান চাই। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের পতনের পর 52টি জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের সদস্যদের উপর কমপক্ষে 205টি হামলার রেকর্ড করা হয়েছে বলে দেশের অন্তর্বর্তী সরকার প্রধান 84 বছর বয়সী মোহাম্মদ ইউনূসের কাছে সর্বশেষ খোলা চিঠিতে তথ্য দিয়েছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। তবে বাস্তবে এই পরিসংখ্যান আরও বেশি বলেই মনে করছেন সংশ্লিষ্ট তথ্যবিজ্ঞ মহল। এরই মধ্যে খাগড়াছড়ি সদরের পাইনখাওয়া পাড়ায় চুরির অভিযোগে মামুন নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনার বিচারের দাবিতে দীঘিনালায় বিক্ষোভ চলাকালে সংঘর্ষের গত বুধবার থেকেই উত্তপ্ত হয়ে ওঠে গোটা পার্বত্য চট্টগ্রাম এলাকা। আদিবাসিন্দা চাকমা এবং অন্যান্য জনজাতি গোষ্ঠীর ওপর গত 72 ঘন্টা ধরে চলছে ধারাবাহিক হামলা। খুন হয়েছেন অন্তত 10 জন অমুসলিম সম্প্রদায়ের নাগরিক। পোড়ানো হয়েছে চাকমা, মারমা, ত্রিপুরা, কুকি, ব্রু এবং অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের হাজারেরও বেশি বাড়িঘর, ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনা, বিজিবি এবং র্যাব বাহিনীও বিচ্ছিন্নতাবাদী দমনের আছিলায় অমুসলিমদের উপর নির্বিচারে হামলা চালাচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এই পরিস্থিতিতে শুক্রবার চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি সহ বিভিন্ন এলাকার সমাবেশ করে দীর্ঘমেয়াদী আন্দোলনের ডাক দিয়েছে পাহাড়ে বসবাসকারী চাকমা সহ বিভিন্ন অমুসলিম জনজাতি সংগঠনগুলি। তাদের আদিবাসী তকমা ছিনিয়ে নেওয়ার জন্য প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার সক্রিয় হয়েছে বলে অভিযোগ তুলে মার্চ ফর আইডেন্টিটি কর্মসূচির ডাক দিয়েছে পাহাড়ি ধর্মীয় সংখ্যালঘুরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঢাকার সরকার পার্বত্য চট্টগ্রামে জারি করেছে ধারা 144। স্বাভাবিক কারণেই প্রতিবেশী বাংলাদেশ এবং পার্বত্য চট্টগ্রামের অস্থির পরিস্থিতিতে ত্রিপুরার মতো উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো কতটুকু প্রভাবিত হবে তা নিয়েই চলছে জোর বিশ্লেষণ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। রাজ্যে বন্যায় ক্ষয়ক্ষতির পরিমাণ বিপুল, কিন্তু বন্যা দুর্গতদের আর্থিক সাহায্য নিয়ে নীরব কেন্দ্রের বিজেপি সরকার। বন্যা দুর্গতদের আর্থিক সাহায্য নিয়ে বিজেপিকে এই ভাষাতেই সমালোচনা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। এই প্রসঙ্গে রাজ্য সরকারের ভূমিকারও সমালোচনা করে প্রদেশ কংগ্রেস সভাপতি। প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আশিস কুমার সাহা অভিযোগের সুরে জানান, সাম্প্রতিক বন্যায় বিপুলভাবে ক্ষতির সম্মুখীন কৃষক ও শ্রমজীবী অংশের মানুষ সহ দরিদ্র অংশের মানুষ। কিন্তু দুর্গতদের আর্থিক সাহায্যের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার নীরব বলে অভিযোগ করেন প্রদেশ সভাপতি। রাজ্যে এত বড় বিপর্যয়ের পরেও কেন্দ্র এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় হিসেবে ঘোষণা করেনি বলে জানান তিনি। বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য কেন্দ্রীয় সরকার কোনো ধরনের আর্থিক প্যাকেজ দেয়নি বলে সংবাদ সম্মেলনের ক্ষোভ প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। কোনো ধরনের আর্থিক প্যাকেজ বা সহায়তা রাজ্য সরকার বন্যা দুর্গতদের জন্য যে প্যাকেজ ঘোষণা করেছে, ক্ষয়ক্ষতির পরিমাণের তুলনায় তার পরিমাণ খুবই নগণ্য বলে তীর্যক ভাষায় সমালোচনার সুরে জানান আশিস কুমার সাহা। কোনো ধরনের সমীক্ষা ছাড়াই আর্থিক সাহায্য বিতরণ করা হচ্ছে বলে অভিমত প্রকাশ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি, যার কারণে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রকৃত সাহায্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছে বলে মন্তব্য করেন আশিস কুমার সাহা। প্রয়োজনের তুলনায় এটা শুধু নগণ্যই নয়, এতে আর্থিকভাবে সহায়তা। এদিন সাংবাদিক সম্মেলনে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মনকে সরকারি আবাস ছাড়ার জন্য যে নির্দেশ দেওয়া হয়েছে তারও সমালোচনা করেন প্রদেশ সভাপতি। এই ঘটনাকে অমানবিক আখ্যা দিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, অন্যায়ভাবে সরকারি আবাস ছাড়ার জন্য বিধায়ক সুদীপ রায় বর্মনকে বাধ্য করেছে সরকার। এটা অত্যন্ত অমানবিক এবং আমি বলবো যে রাজনৈতিক রং বিচার করে বন্যা দুর্গতদের সরকারি সাহায্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে সংবাদ সম্মেলনে
রাজ্য সরকারের ভূমিকার নিন্দা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুলেট আর বারুদের ধোঁয়ায় নানান প্রান্তে আচ্ছন্ন পৃথিবী। যে মানব সন্তানরা তিল তিল করে গড়ে তুলেছিল শ্যামল সবুজ মানব সভ্যতা, সেই সভ্যতা আজ বিপন্ন। হিংসায় উন্মত্ত পৃথিবীতে শান্তি স্থাপনের গভীর তাৎপর্যপূর্ণ উদ্দেশ্য নিয়ে আজ পালিত আন্তর্জাতিক শান্তি দিবস 2024। জীবনের প্রতিটি ক্ষেত্রে নিবিড় শান্তির আবহ তৈরি করাই হল আন্তর্জাতিক শান্তি দিবসের লক্ষ্য। 1981 সালে জাতিসংঘের সাধারণ পরিষদ দ্বারা আন্তর্জাতিক শান্তি দিবস প্রতিষ্ঠিত হয়। এই দিবসের প্রতীক হল জলপাইয়ের ডাল বহনকারী ঘুঘু পাখি। সারা বিশ্ব জুড়ে অসংখ্য ইভেন্ট এবং কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস 2024, যার মূল উদ্দেশ্য হচ্ছে হিংসার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতার মধ্য দিয়ে শান্তির পরিবেশ স্থাপন করা। এটি একটি বিশ্বব্যাপী উদযাপন। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক কিংবা হামাস ইসরায়েলের রক্তক্ষয়ী সংঘর্ষ, যুদ্ধের দামামায় যখন বিপন্ন মানুষের লাশের সারি ক্রমেই বাড়ছে, সেই প্রেক্ষিতে এবারকার আন্তর্জাতিক শান্তি দিবস আরও গভীর প্রথিত উদ্দেশ্য নিয়ে কাজ করছে। ভারতীয় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালন করা হচ্ছে আন্তর্জাতিক শান্তি দিবস। বরাবরই গৌতম বুদ্ধ আর মহাত্মা গান্ধীর দেশ ভারত শান্তির পক্ষে আন্তর্জাতিক মঞ্চে ও নিজেদের বৈদেশিক নীতিতে শান্তির পক্ষেই সওয়াল করেছে। বর্তমান জটিল ভূ রাজনৈতিক পরিপ্রেক্ষিতে তাই ভারতের ভূমিকা আরও বেশি করে গুরুত্বপূর্ণ ও উজ্জ্বল হয়ে উঠেছে। সম্প্রতি ইউক্রেন ও রাশিয়া সফরে গিয়ে শান্তির জন্যই সর্বাত্মক চেষ্টা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আন্তর্জাতিক শান্তি দিবসের 25 বছর পূর্তিতে শান্তি ও সম্প্রীতিকে সমর্থন করে এমন উপায়ে কাজ করার জন্য মানুষকে উদ্বুদ্ধ করার জন্য বার্তা দিয়েছে জাতিসংঘ। মহাত্মা গান্ধীর ভাষায় বলতে গেলে নিজের খুঁজে পাওয়ার সর্বোত্তম উপায় হলো অন্যের সেবায় নিজেকে হারিয়ে ফেলা। আন্তর্জাতিক শান্তি দিবস অসহায় ও নিপীড়িত মানুষের কষ্টের বোঝা দূর হবে। শান্তি আর প্রগতি হাত ধরাধরি করে পথ হাঁটবে। পাশাপাশি এই স্বপ্ন নিয়ে যারা বিশ্বে ও এই দেশে কাজ করছেন অসংখ্য শান্তিকামী মানুষ। তবে যুদ্ধ তো শুধু রাষ্ট্রের মধ্যে হয় না, একই দেশে একই শহরের মানুষের মধ্যে কত হিংসা, হানাহানি, অন্যায়, অবিচার আর অসাম্য সব মুছে দিয়ে অন্ধকার ভেদ করে আলোর মতো আসুক শান্তি। কবির ভাষায়, কামানের নলের মুখে আমি বিছিয়ে দেব ফুলের গুচ্ছ, প্রিয় তোমার জন্য গড়ে তুলব শান্তির পৃথিবী। আসুন সবাই মিলে শান্তির জন্য আজ পথ হাঁটি হাত ধরে। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। যেখানে আজ বিশ্বজুড়ে পালন করা হচ্ছে শান্তি দিবস, 21 সেপ্টেম্বর শান্তি দিবস, বিশ্ব শান্তি দিবস, আর সেখানে ভারতবর্ষের যে নিকটবর্তী যে রাষ্ট্র রয়েছে বাংলাদেশ, সেখানে উত্তাল অবস্থা, উত্তপ্ত। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর ক্রমবর্ধমান হামলা, আর সেই হামলার প্রেক্ষিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপ চেয়েছেন রাজ্যের শিল্প, বাণিজ্য ও কারামন্ত্রী শান্তনা চাকমা। শনিবার এই মর্মে প্রধানমন্ত্রী মোদীকে একটি চিঠিও লিখেছেন মন্ত্রী শান্তনা চাকমা। রাজনৈতিক পালাবদলে হিংসা, সন্ত্রাসের আগুন জ্বলছে বাংলাদেশে। উত্তপ্ত হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রাম। পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবনে সংঘর্ষে নিহত হয়েছেন মোট 40 জন সংখ্যালঘু জনজাতি বাসিন্দা। পুড়িয়ে দেওয়া হয়েছে কমপক্ষে 100টি ঘর বাড়ি। এর প্রতিবাদ করায় সেনার গুলিতে 3 জন আদিবাসীর মৃত্যু হয়েছে গত বৃহস্পতিবার। পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি নিয়ে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছে ভারতের জনজাতিদের একাধিক সংগঠন। বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামে জনজাতিদের ওপর হামলার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হস্তক্ষেপের আর্জি জানিয়েছেন ত্রিপুরার শিল্প, বাণিজ্য ও কারামন্ত্রী শান্তনা চাকমা। চট্টগ্রামে চাকমাদের ওপর নির্যাতনের প্রতিবাদে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থগিত রাখার দাবি জানিয়ে প্রধানমন্ত্রী মোদীকে চিঠি লিখেছেন চাকমা ফাউন্ডেশন অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠাতা সুহাস চাকমা, ন্যাশনাল কমিশন ফর শিডিউল ট্রাইবের সদস্য নিরুপম চাকমা ও মিজোরামের বিধায়ক রসিক মোহন চাকমাও। পার্বত্য চট্টগ্রামে ধর্মীয় সংখ্যালঘু আদিবাসী পাহাড়ি জনগোষ্ঠীর 40 জন নিরীহ লোককে সংগঠিত হামলা ও হত্যার ঘটনায় আমি গভীরভাবে মর্মাহত
100টিরও বেশি বাড়িঘর ও দোকানপাট পুড়িয়ে ফেলার ফলে ব্যাপকভাবে ফসল ও বাগানের ব্যাপক ক্ষতি হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী হিন্দু, বৌদ্ধ এবং পার্বত্য চট্টগ্রামের অন্যান্য নিরীহ সংখ্যালঘুদের ওপর অবৈধ বসতি স্থাপনকারীদের এই ধরনের জঘন্য হামলার ফলে হাজার হাজার মানুষ গৃহহীন এবং ভয়ে অনাহারে দিন কাটাচ্ছে বলে প্রধানমন্ত্রীকে লেখা চিঠিতে উল্লেখ করেছেন মন্ত্রী শান্তনা চাকমা। এই ক্ষেত্রে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন শান্তনা চাকমা। পার্বত্য চট্টগ্রামে বসবাসকারী নিরীহ সংখ্যালঘুরা যাতে শান্তিপূর্ণ জীবনযাপন করতে পারে তার জন্য এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ প্রধানমন্ত্রীকে জানিয়েছেন মন্ত্রী শান্তনা চাকমা। উল্লেখ করা যেতে পারে, চট্টগ্রামের আদি বাসিন্দা চাকমা ও অন্যান্য জনজাতি গোষ্ঠীর ওপর গত 72 ঘণ্টা ধরে লাগাতার হামলায় খুন হয়েছে অন্তত 10 জন সংখ্যালঘু। ত্রিপুরা, কুকি ও ব্রু ও অন্যান্য আদিবাসী সম্প্রদায়ের হাজারের বেশি বাড়িঘর, ধর্মস্থান, দোকান, শিক্ষা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ। সর্বশেষ বৃহস্পতিবার রাতে খাগড়াছড়িতে 3 বৌদ্ধ ধর্মাবলম্বী চাকমাকে গুলি করে খুন করা হয়েছে বলে অভিযোগ বাংলাদেশ সেনার বিরুদ্ধে। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। কলকাতায় ত্রিপুরার ব্যবসায়ী অপহরণ কাণ্ডে এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোট 9 জন। ইতিমধ্যে অপহরণ কাণ্ডের মূল অভিযুক্ত বারাসাতের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেপ্তার করেছে কলকাতার সিআইডি। এই অপহরণ কাণ্ডটি কোটি কোটি টাকার বলে কিন্তু খবর। কলকাতায় ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব অপহরণ কাণ্ড নিয়ে ধীরে ধীরে জাল গুটিয়ে আনছে পশ্চিমবঙ্গ পুলিশের গোয়েন্দা শাখা। ইতিমধ্যেই এই অপহরণ কাণ্ডের মূল অভিযুক্ত বারাসাত পৌরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেফতার করেছে সিআইডি। অপহরণ কাণ্ডের সার্বিক বিষয় জানার জন্য মিলন সর্দারকে 9 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত। ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব অপহরণ কাণ্ড নিয়ে অন্তর তদন্তে নেমেছিল নিউজ নাও। গত 2রা সেপ্টেম্বর খড়দার অভিজাত আবাসনে বান্ধবীর বাড়িতে গিয়েছিলেন ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব। সেই সময় আবাসনের পার্কিং প্লট থেকে তাকে অপহরণ করে মুক্তিপণ চাওয়া হয় 11 কোটি টাকা। দাবি অনুসারে মুক্তিপণের 2 কোটি 25 লক্ষ টাকা দেওয়া হয় অপহরণকারীদের। প্রথমে এই ঘটনার তদন্তে নামে খড়দা থানা, পরে তদন্ত হস্তান্তর করা হয় পশ্চিমবঙ্গ পুলিশের সিআইডি শাখাকে। এরপর বারাসাত থেকে আহত অবস্থায় উদ্ধার করা হয় ত্রিপুরার ব্যবসায়ীকে। এর মধ্যে প্রাথমিক পর্যায়ে গ্রেফতার করা হয় 7 জনকে। এই 7 জন বারাসাত 2 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের সহযোগী বলে জানতে পারে পুলিশ। সেই সূত্র ধরেই তদন্তকারী অফিসাররা তৃণমূল কাউন্সিলরের সঙ্গে অপহরণ পরিকল্পনার যোগসূত্র খুঁজে পান। ত্রিপুরার ওই ব্যবসায়ীর অপহরণের ঘটনায় মূল চক্রী হিসেবে এফআইআর এর নাম ছিল তৃণমূল কাউন্সিলর মিলন সর্দারের। ঘটনার পর থেকেই এলাকা থেকে চম্পট দিয়েছিলেন তিনি। 19 তারিখ রাতে কাউন্সিলর মিলন সর্দার নিজের এলাকায় ফিরতেই খবর পেয়ে যান সিআইডি কর্তারা। তারপরেই তাকে হাতে নাতে ধরে ফেলে গোয়েন্দারা। ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেব অপহরণে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট বদল করা হয়েছিল চাঁদনি চক মার্কেটে। পশ্চিমবঙ্গের প্লেট খুলে লাগানো হয় বিহারের নম্বর প্লেট। গোটাটাই তদারকি করছিল অপহরণ ঘটনার ধৃত বারাসাত পুরসভার তৃণমূল কাউন্সিলর মিলন সর্দার। অপহরণের পরিকল্পনাও ছিল তারই সাজানো। অভিযুক্ত মিলন সর্দারকে 9 দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে ব্যারাকপুর আদালত। এদিকে অপহৃত ত্রিপুরার ব্যবসায়ী নিজেই মাদক ব্যবসার সঙ্গে যুক্ত বলে উঠে আসে নিউজ নাওয়ের অন্তর তদন্তে। দেবব্রত দেব বারাসাত আসছেন এই খবর বনগাঁর এক চোরা চালানকারীর কাছ থেকে পেয়েছিলেন অভিযুক্ত। ওই চোরা চালানকারীর সঙ্গে যোগাযোগ ছিল ত্রিপুরার ব্যবসায়ী দেবব্রত দেবের। এরপরই কাউন্সিলর তার ঘনিষ্ঠদের কাজে লাগায় ব্যবসায়ী সম্পর্কে তথ্য জোগাড় করতে। ব্যবসায়ীকে অপহরণের জন্য তৃণমূল কাউন্সিলর তার এক পরিচিতকে কাজে লাগিয়ে ভদ্রেশ্বর থেকে গাড়ি জোগাড় করে। অভিযুক্ত কাউন্সিলর নির্দেশ দেয় গাড়িটিকে সোজা চাঁদনি চকে নিয়ে যেতে। তারপর বদলে দেওয়া হয় নম্বর প্লেট। 400 টাকায় বদল করা হয় নম্বর প্লেট। বিহারের নম্বর লাগিয়ে গাড়ি নিয়ে সোজা সোদপুরের আবাসনের সামনে চলে আসে অপহরণকারীরা। সেখান থেকে তাকে অপহরণ করে বন্দুকের নলের মুখে। ব্যবসায়ীকে অপহরণের পর যে বাড়িতে রাখা হয়েছিল সেটি ঠিক করে দিয়েছিলেন কাউন্সিলর। এমনকি যে নম্বর থেকে ফোন করে ব্যবসায়ীর বাড়িতে মুক্তিপণ চাওয়া হয় সেটিও নিয়েছিলেন কাউন্সিলর। মুক্তিপণের টাকার ভাগ তার কাছে যাওয়ার কথা ছিল। অপহরণের জন্য প্রথমে তৈরি করা হয় একটি গ্যাং, তারপর তৈরি করা হয় পুলিশের নকল পরিচয়পত্র। এদের মধ্যে একজন হলেন প্রাক্তন পুলিশ কর্মী। এর আগেও ওই ব্যবসায়ীকে অপহরণ করার চেষ্টা হয়েছিল বলে উঠে আসে নিউজ নাও এর অন্তর তদন্তে।
সবচেয়ে চাঞ্চল্যকর বিষয় হলো রাজ্যের স্বনামধন্য এক সাংসদের নিকট আত্মীয় বলে জনমানুষে পরিচিত এই ব্যবসায়ী। গোপন ব্যবসার কারণে বহির্রাজ্যে এমনকি বাংলাদেশি চোরাচালানকারীদের সঙ্গেও এই ব্যবসায়ীর যোগাযোগ রয়েছে বলে উঠে এসেছে অন্তর্তদন্তে। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠছে, পুলিশের তদন্তের জালে কি শেষ পর্যন্ত নিজেই জড়িয়ে যেতে পারেন অপহৃত এই ব্যবসায়ী? ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে শনিবার বিকেলে দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী মার্লেনা। দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অতিশী মার্লেনা। দিল্লির উপরাজ্যপাল বিনয় কুমার সাক্সেনা অতিশীকে শপথ বাক্য পাঠ করান শনিবার বিকেল 4:30টায়। একই দিনে শপথ নিলেন দিল্লি মন্ত্রিসভার আরও 5 সদস্য। অতিশীর সঙ্গে শপথ নেন সৌরভ ভারদ্বাজ, গোপাল রায়, কৈলাস গেহলট, ইমরান হোসেন ও মুকেশ আলাট। দিল্লি বিধানসভার মোট সদস্য সংখ্যা 70। সেই অনুপাতে মন্ত্রিসভার বহর হবে সর্বোচ্চ 10%, অর্থাৎ মোট 7 জন। অতিশী মার্লেনা হলেন দিল্লির সর্বকনিষ্ঠ মুখ্যমন্ত্রী। দিল্লির নারী মুখ্যমন্ত্রী হিসেবে তিনি তৃতীয়। তার আগে দিল্লির মুখ্যমন্ত্রী হয়েছিলেন বিজেপির সুষমা স্বরাজ ও কংগ্রেসের শীলা দীক্ষিত। আবগারি মামলায় সুপ্রিম কোর্ট থেকে জামিন পাওয়ার পর দিল্লির মুখ্যমন্ত্রীর পদ ত্যাগ করেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লি বিধানসভার মেয়াদ শেষ হবে আগামী বছরের ফেব্রুয়ারিতে ভোট হলে অতিশী মন্ত্রিসভার স্থায়িত্ব হবে 4 মাসের কিছু বেশি। পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর তিনি বলেছিলেন তার লক্ষ্য কেজরিওয়ালকে আবার মুখ্যমন্ত্রী পদে দেখা। সেই লক্ষ্য পূরণের জন্যই কাজ করবেন বলে জানিয়েছিলেন অতিশী মার্লেনা। নভেম্বর মাসে মহারাষ্ট্র বিধানসভার সঙ্গেই যেন দিল্লির নির্বাচন করানো হয়। পদত্যাগ করার পর উপরাজ্যপালকে আর্জি জানিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। তবে অতিশীকে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও নিজের কর্তৃত্বের হ্রাস যে শিথিল করবেন না কেজরিওয়াল, সে বিষয়ে নিশ্চিত রাজনৈতিক মহল। হরিয়ানার আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের প্রচারের প্রধান মুখ তিনি। এছাড়া আগামী বছরের ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভা ভোটের আগে দলের রণনীতি তৈরিতেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন অরবিন্দ কেজরিওয়াল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এই মুহূর্তে নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবো অন্যান্য খবরে। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই, তোমার জাদুর রান্নায় থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই করছো জয়, ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি খবরে। রাজ্যের যুবকদের কর্মসংস্থানের 3 দফা দাবি নিয়ে শনিবার পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের কাছে স্মারকলিপি দেন টিওয়াইএফআই ও টিওয়াইএফ ছাত্র যুব সংগঠনের নেতৃত্ব। দ্বিতীয়ত হচ্ছে আউটসোর্সিং। এখানে দেখা যাচ্ছে যে যারা মানে অবসরপ্রাপ্ত অবসরে চলে গেছেন, এদেরকে নতুন করে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন ক্ষেত্রে কন্ট্রাক্ট বেসিসে। গন্ডাছড়া মহকুমার নারিকেলকুঞ্জে জলাশয় থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। মৃত যুবকের নাম জন রিয়াং, আনুমানিক বয়স 27। তার বাড়ি ওল্টাছড়া ব্রো রিসেটেলমেন্ট ক্যাম্পের কান্তাপাড়াতে। জানা গেছে গতকাল থেকে নিখোঁজ ছিল এই যুবকটি। শনিবার সকালে স্থানীয় জলাশয়ে তাঁর মৃতদেহ ভাসমান অবস্থায় পাওয়া যায়। ঘটনার খবর পেয়ে ছুটে যায় মহকুমা পুলিশ আধিকারিক এবং রইস্যাবাড়ি থানার ওসি সহ বিশাল টিএসআর এবং পুলিশ বাহিনী। শুক্রবার উদয়পুরের গোমতী নদীতে তলিয়ে গিয়েছিল স্থানীয় বাসিন্দা বিলাল মিয়া। তাঁর সন্ধানে শুরু হয়েছিল তল্লাশি। শনিবার লালটিলা এলাকায় নদী থেকে উদ্ধার করা হয় বিলাল মিয়ার মৃতদেহ। নদীতে ভাসমান অবস্থায় থাকা তাঁর মৃতদেহকে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারাই।
ট্যাপানি হসপিটাল যাবো লাস্টকে নিয়ে। বডিটা কি স্যার যেখানে পেয়েছেন সেটা কি নদীর মধ্যে পেয়েছেন স্যার? নদীর মধ্যে পেয়েছে, নদী আর একটা ছড়ার মুখ এখানে মাঝখানে। গ্রিন ত্রিপুরা গঠনের লক্ষ্য নিয়ে আগরতলার প্রজ্ঞা ভবনে শনিবার অনুষ্ঠিত হল রাজ্যভিত্তিক প্রদর্শনী। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী অনিমেষ দেববর্মা, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অধিকর্তা সহ সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ বিজ্ঞানী ও রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ছাত্রছাত্রীরা। প্রদর্শনীতে পরিবেশ ও জৈব বৈচিত্র্য রক্ষার লক্ষ্যে সম্পর্কযুক্ত বিভিন্ন মডেল উপস্থাপন করে ছাত্রছাত্রীরা। এটা অকল্পনীয়, অল এভরিথিং বায়োডাইভার্সিটি এবং পরিবেশকে রক্ষা করার জন্য এখানে ছাত্রছাত্রীরা যে মডেলটা তৈরি করেছে। ব্যাপক হিংসার ঘটনায় উত্তপ্ত বাংলাদেশের খাগড়াছড়ি ও রাঙ্গামাটি সহ আরও কয়েকটি পার্বত্য এলাকা। ধারাবাহিক হামলায় মারা গেছে বহু জনজাতি গোষ্ঠীর মানুষ, আহতের সংখ্যাও কম নয়। সংগঠিত হামলার প্রতিবাদ করে ও হামলা বন্ধের দাবিতে ঢাকার শাহবাগে বিক্ষোভ দেখালো শিক্ষার্থী ও পাহাড়ি জনগোষ্ঠীর বিশাল সংখ্যক মানুষ। সকাল 10টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য এলাকায় বিক্ষোভ কর্মসূচি পালন করে তারা। পরে দুপুর 12টার দিকে তারা শাহবাগ মোড় অবরোধ করে। সেখানে প্রায় আধ ঘন্টা সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায়। সংবিধানে আদিবাসী হিসেবে স্বীকৃতি, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন কার্যকর, পর্যটনের নামে ভূমি দখলের প্রতিবাদ জানায় বিক্ষোভকারীরা। আজকে এই মুহূর্তে রাঙামাটিতেও মারামারি চলছে, হামলা পাল্টা হামলা চলছে। আজকে সেখানে মসজিদে মসজিদে মাইকিং করে সেখানে আদিবাসীদের উপর হামলা। এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নামের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।